বন্ধুরা, ইউক্রেনের পর এবারে কি ইরানেও আক্রমণ করবে ভারতীয় ব্রহ্মোস মিসাইল? কারণ গতকাল একদিকে ইরান আর আমেরিকার চুক্তি ভেঙে যায়, তো উল্টো দিকে তার কয়েক ঘন্টা পরে আরেকটা খবর আসে, যেখানে বলা হয় ভারত নাকি চুপচাপ গোপনে ইরানের বিরুদ্ধে আরব দেশগুলোকে ব্রহ্মোস মিসাইল দিচ্ছে। যদিও আবার কিছু ঘন্টা আগে নতুন খবর অনুযায়ী পুনরায় ইরান আর আমেরিকার সাথে মিটিং হয়েছে, তবে তা কিন্তু বেশি দিন চলবেন না, আর এটা আমি গ্যারান্টি দিচ্ছি। কেন সেটা আমি একটু পরে বলবো। কিন্তু যদি এই ডিল না চলে তো স্বাভাবিকভাবেই এমন অবস্থায় মিডল ইস্টের যে লড়াই সেটা থামার বদলে আরও ভয়ঙ্কর রূপ নেবে। ফলে ভারত এখন এটারই সুযোগ নিয়ে একের পর এক খতরনাক যে সমস্ত হাতিয়ার, যা প্রায় কয়েক বিলিয়ন ডলারের হবে, তাকে রপ্তানি করার জন্য একটা গোপন চুক্তি করছিল। আর গতকাল রয়টার্স সহ বেশ কিছু বিদেশি মিডিয়া এটারই খোলাসা করে দেয়। ব্যাস, এই খবর শুনে রীতিমতো ইরানের ঘাম ছুটে গেছে। কারণ এটা প্রথমবার যখন ভারত নিজেদের সবচেয়ে খতরনাক এই জাতীয় সুপারসনিক মিসাইল, যাকে তো চাইনিজ এয়ার ডিফেন্সও ঠেকাতে পারেনি, তাকে মোতায়েন করা হবে ইরানের শত্রু দেশগুলোতে। আর শুধু তাই নয়, ইরানের একমাত্র অস্ত্র ওদের ড্রোন, তাকে ঠেকাতেও ভারত এক বিশেষ ধরনের সিস্টেম পাঠাবে এই আরব দেশ। মানে ইরানের খেলা তো প্রায় শেষ। ফলে স্বাভাবিকভাবেই এই সমস্ত নিয়ে প্রশ্ন উঠছে যে ভারত কি এখানে ইরানকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, নাকি ইরান যে সমস্ত ভারতীয় জাহাজে আক্রমণ চালিয়েছিল এটা তার বদলা ছিল, এবং তার সাথেই ভারত কোন কোন আরব দেশে এই ব্রহ্মোস মিসাইল মোতায়েন করবে, আর ব্রহ্মোসের সাথে আর কি কি ভারতীয় হাতিয়ার এখন ইরানের বিরুদ্ধে মোতায়েন হবে, আর এতে ইরান পাল্টা কি অ্যাকশন নিতে পারে, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, সবার আগে এই ফুটেজটা দেখুন, যা এই মুহূর্তে গোটা বিশ্বে ভাইরাল হচ্ছে। এখানে পাক প্রাইম মিনিস্টার এতটাই শক পেয়েছে যে ওনার মুখ দেখে মনে হচ্ছে যেন লজ্জায় তো কেঁদে ফেলবে। কিন্তু কেন? তো বেসিক্যালি ইরান আর আমেরিকার নকল শান্তি চুক্তি স্বাক্ষর করে একে তো পাকিস্তানের ভয়ঙ্কর ইন্টারন্যাশনাল বেইজ্জতি হয়, তারপর এর থেকে মুখ বাঁচাতে ওরা গিয়েছিল সুইজারল্যান্ডে, যাতে পুনরায় আমেরিকা আর ইরানের মধ্যে শান্তি চুক্তি হতে পারে। এখন টুইস্ট হল, একদিকে ইরানের প্রতিনিধি দল যেই আলোচনা করতে ওখানে পৌঁছয়, পাক প্রধানমন্ত্রীর সাথে হাতও মেলায়, ব্যাস উল্টো দিক থেকে ট্রাম্প কী করে, সোশ্যাল মিডিয়ায় ইরানকে হুমকি দিয়ে দেয় যে ওরা যেন তাড়াতাড়ি এই সমঝোতাটা করে নেয়, তা না হলে ওদের দেশটাই থাকবেন। অর্থাৎ সহজ ভাষায় বললে ট্রাম্প বলতে চাইছেন ইরানকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে আমেরিকার সেনাবাহিনী যদি ওরা এই চুক্তি না করে। ব্যাস এতেই ক্ষেপে গিয়ে ইরানের যে ডেলিগেশন, তারা কিন্তু মিটিং ছেড়ে মাঝপথে চলে যায়। আর এই সমস্ত কিছু দেখে পাকিস্তানের প্রাইম মিনিস্টারের হাওয়া টাইট হয়ে যায়। যদিও এখন রিপোর্ট বলছে যে ইরান চলে গেলেও পুনরায় ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে আবারও পরে আনা হয়, আর একটা মিটিংও হয়েছে যেখানে ওরা নাকি সমঝোতা করতে রাজি আছে। কিন্তু মনে করেন আমি কি বলেছিলাম, যে এই সমস্ত চুক্তি শুধুমাত্র নাটক। ট্রাম্প কেন বিশ্বের কেউ এই লড়াই থামাতে পারবে না যতক্ষণ না ডিপ স্টেটের পরিকল্পনা এখানে সফল হচ্ছে। আর বন্ধুরা, এক্স্যাক্টলি সেটাই হয়েছে। আমেরিকার মিডিয়া তো রিপোর্ট করছে যে দুই দেশ রাজি হয়েছে ফাইনাল ডিল আর লেবাননে ইসরায়েলের মিলিটারি অপারেশন থামানোর জন্য। কিন্তু ওদিক থেকে ইসরায়েল অন্য কথা বলছে। সিজ ফায়ার হওয়া সত্ত্বেও ইসরায়েলের প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছে ওরা এই লড়াই থামাবেন, উল্টে ভবিষ্যতে আরও বড় আক্রমণ করবে লেবাননের ওপর। ফলে স্বাভাবিকভাবেই ইসরায়েল যতক্ষণ না থামবে ততক্ষণ আমেরিকা বা ট্রাম্প এরা কি বলল, কি চুক্তি করলো, তাতে কিন্তু ফারাক পড়ে না। অর্থাৎ একদম সহজ ভাষায় বললে এখানে যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই, বরং এটা আগামী দিনে আরও বড় রূপ নেবে। ফলে স্বাভাবিকভাবে এদিকে যখন ইসরায়েল অ্যাটাক করবে এই লেবানন বা ইরানের ওপর, এর পাল্টা ইরান কী করতে পারে? ওদের কাছে তো একটাই রাস্তা, হরমুজ প্রণালীকে বন্ধ করা, আর এর থেকে যতটা সম্ভব প্রফিট তোলা। এক্স্যাক্টলি তাই হচ্ছে। শান্তি সমঝোতার পরেও ইরানের নেতারা কি বলছে দেখুন, ওরা বলছে যে আমরা যুদ্ধ থামালেও হরমুজ প্রণালী খুলব না, এটা সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে থাকবে। অর্থাৎ একদম সহজ ভাষায় বললে
ওরা বেসিক্যালি গোটা বিশ্বের ট্রেড করতে দেওয়ার বিনিময় তার থেকে টাকা তুলবে, আর ইরানের নিয়ম অনুযায়ী এখানে ট্রেড করতে হবে। উল্টো দিকে ওমান, যারা এই হরমুজ প্রণালীর দ্বিতীয় ভাগে রয়েছে, তারা কিন্তু ইরানের এই দাবি মানছে না। ওরা চাইছে আগের মতনই সিস্টেম হবে, যেখানে কোনো দেশ বা কার্গো জাহাজ কোনো রকম টোল দেবে না ইরানকে। অর্থাৎ স্পষ্টভাবে না হরমুজের সমস্যা মিটছে এবং এখানে আরব দেশগুলো ইরানের শর্ত মানবে না, আর না লেবানন আর গাজাতে ইসরায়েল হামলা থামাবে, যার একটাই মানে দাঁড়াচ্ছে যুদ্ধ আরও বড় হবে। ব্যাস, এটাই কিন্তু ভারতের জন্য সবচেয়ে বড় সুযোগ। যদি এই লড়াই চলতেই থাকে, ইরান কী করবে? পাল্টা আক্রমণ চালাবে, মেইনলি আরব দেশগুলোর ওপর। মূলত ইউএই এখানে ওদের মূল টার্গেটে আছে। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমিরাত বাকি আরব দেশগুলোর মতন নিজেদের সুরক্ষার জন্য সম্পূর্ণ আমেরিকার ওপরেই নির্ভর করে। আর আমেরিকার এই সমস্ত ফ্যান্সি হাতিয়ার কতটা ভরসাযোগ্য তা তো গোটা বিশ্ব দেখেছে। ইতিমধ্যেই ইরান সামান্য ড্রোন দিয়ে গোটা মধ্যপ্রাচ্যের সমস্ত এলাকা যে পরিমাণ ধ্বংস চালিয়েছে তা তো বলার কথা নয়। আর আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম এটা ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। উপরন্তু আমিরাত যে হামলা করবে তারও উপায় নেই, ওরা আমেরিকান সাপ্লাইয়ের ওপরে নির্ভর করে। তো আমেরিকা সবার আগে ইসরায়েল এবং তারপর নিজেদের সাপ্লাইকে মেনটেন করে তবেই কিন্তু আরবদের বাঁচাতে আসবে। ফলে যদি ইউএই বা বাকি আরব দেশ ইরানের বিরুদ্ধে লড়াই শুরু করে, আমেরিকা কিন্তু এদেরকে ফাঁসিয়ে দিয়ে কেটে পড়বে। তো এই কারণেই এখন ইউএই আমেরিকার বদলে ভারতের দিকে শিফট করছে হাতিয়ার কেনার জন্য। যার দরুন গতকাল রয়টার্স দাবি করে যে ওরা নিজেদের সোর্স থেকে একটা খবর পেয়েছে যে ভারত সরকার আর আমিরাতের মধ্যে এই মুহূর্তে প্রায় $1 বিলিয়ন একটা চুক্তি নিয়ে কথাবার্তা চলছে, যার আওতায় ভারত আমিরাতকে একাধিক হাতিয়ার সাপ্লাই করবে। এখন প্রশ্ন হলো, এখানে কি কি হাতিয়ার রয়েছে? তো এখানে দু ধরনের হাতিয়ার যাবে। প্রথমত ডিফেন্সিভ, যা ইরানের আক্রমণ ঠেকাবে, আর দ্বিতীয়ত অফেন্সিভ, যা ইরানে আক্রমণ করবে। তো ডিফেন্সিভ হাতিয়ারের ক্যাটাগরিতে ভারত আকাশ তীর এয়ার ডিফেন্স সিস্টেম দেবে। আচ্ছা, এটা খুবই ইন্টারেস্টিং। এখানে আকাশ তীর এয়ার ডিফেন্সের কথা বলেছে নাকি আকাশ এয়ার ডিফেন্স, দুটো কিন্তু আলাদা। আকাশ এয়ার ডিফেন্স অ্যাকচুয়ালি শর্ট রেঞ্জের পিওর এয়ার ডিফেন্স সিস্টেম, যা প্রায় 25 থেকে 30 কিলোমিটার রেঞ্জে অপারেট করে। যেখানে আকাশ তীর একটা ইউনাইটেড সিস্টেম, মানে বলতে পারেন এটা এয়ার ডিফেন্সের মস্তিষ্ক। সহজ করে বললে মনে করুন আমিরাতের কাছে এই মুহূর্তে আলাদা আলাদা এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, যেমন আমেরিকার থার, পেট্রিয়ট। তার সাথেই ওরা হয়তো ভবিষ্যতে ভারত থেকে অ্যান্টিড্রোন সিস্টেম বা অন্য কোনো এয়ার ডিফেন্স সিস্টেম কিনল। এখন স্বাভাবিকভাবে এই প্রতিটা এয়ার ডিফেন্স সিস্টেম আলাদা আলাদা কাজ করে, কিন্তু এই আকাশ তীর এই সমস্ত সিস্টেম এবং রাডারকে একটা ইউনিফাইড সিস্টেমে পরিণত করবে, যাতে এগুলো একসাথে মিলে কাজ করতে পারে। আর এর সুবিধা কী হবে? মনে করুন যে ইরান কোনো ড্রোন অ্যাটাক করল। এখন থ্রেট কতটা বড়, কোথায় অ্যাটাক হতে পারে এবং এর বিরুদ্ধে কোন সিস্টেম বেটার কাজ করবে, এই সমস্ত ডেটা অ্যানালাইজ করে পারফেক্ট রেসপন্স দেবে ভারতের এই আকাশ তীর সিস্টেম। অর্থাৎ এটা কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নয়, বরং এটা মাল্টিপল এয়ার ডিফেন্স সিস্টেমের একটা কমান্ড আর কন্ট্রোল সিস্টেমের মতন হবে। তো যেহেতু রিপোর্ট বলছে আমিরাত আকাশ তীর কিনবে, এর মানে দুটো। প্রথমত হতে পারে এই সিস্টেম ওরা কিনে নিয়ে আমিরাতে থাকা আমেরিকান এয়ার ডিফেন্সকে একসাথে জুড়ে দেবে। আর দ্বিতীয় সম্ভাবনা হলো ওরা হয়তো পুরো সিস্টেমটাই কিনবে, যার মধ্যে আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম এবং আরও কিছু অ্যান্টিড্রোন সিস্টেম থাকবে, এবং এই সমস্ত কিছুর সাথে আমেরিকান সিস্টেম যেমন থার্ড, পেট্রিয়ট, যেগুলো অলরেডি আমিরাতের কাছে আছে, এগুলোকে জুড়ে দিয়ে একটা ইউনাইটেড ইন্টিগ্রেটেড সিস্টেমকে তৈরি করবে। কিন্তু প্রশ্ন হলো এমনটা কেন? আমিরাতের আমেরিকার এয়ার ডিফেন্স ছেড়ে ভারতীয় এয়ার ডিফেন্স কেনার কী প্রয়োজন পড়ল? ওয়েল, আমার যেটা ধারণা তা হলো আমেরিকার সিস্টেম খুবই দাম। উদাহরণ হিসেবে একটা প্যাট্রিয়ট মিসাইলের দাম $4 মিলিয়ন, মানে 34 কোটি টাকা। আর থার্ড মিসাইলের দাম $12 থেকে $15 মিলিয়ন, মানে প্রায় 100 থেকে 130 কোটি টাকা একটা মিসাইলের দাম। এখন জাস্ট কল্পনা করুন, এর বিরুদ্ধে যদি ইরান তাদের শাহী ড্রোন লঞ্চ করে, তাহলে একটা ড্রোনের দাম কত হবে?
আনুমানিক 20 থেকে 50 হাজার ডলার, অর্থাৎ মাত্র 17 থেকে 43 লাখ টাকা। এখন আপনিই ভাবুন, একটা 17 লাখের ড্রোন ঠেকাতে যদি 3 থেকে 34 কোটি টাকা খরচ হয়, তাহলে ইউএই তো ফকির হয়ে যাবে। আচ্ছা, এটাকে আরেকটু সহজভাবে বোঝার জন্য আমরা যদি একটা কাল্পনিক সিনারিওকে ধরি, যে ইরান ইউএইর ওপর 200 ড্রোন দ্বারা অ্যাটাক করল, যার মধ্যে হয়তো 50% মানে অর্ধেক 100টা ড্রোন ঠিকঠাক টার্গেটে পৌঁছল। তো স্বাভাবিকভাবে এই 100টা ড্রোনকে ঠেকাতে মিনিমাম 100টা মিসাইল তো লাগবে। এখন এই কয়েক ঘন্টার যুদ্ধে ইরানের কত খরচ হলো? 200টা ড্রোনের জন্য 30 থেকে 60 কোটি টাকা খরচ হবে। অন্যদিকে আমিরাতকে এই অ্যাটাক থামাতে পেট্রিয়ট মিসাইল ব্যবহার করলে 3400 কোটি টাকা খরচ করতে হবে, আর থার্ড মিসাইল দিয়ে এই অ্যাটাক থামালে 10,000 কোটি টাকা খরচ করতে হবে। ভাবতে পারছেন, কোথায় 30 কোটি টাকা আর তাকে ঠেকাতে 10,000 কোটি টাকা। তো স্বাভাবিকভাবে এই কারণে খুব সম্ভবত আরব দেশগুলো ম্যাক্সিমাম ইরানের ড্রোনকে ঠেকায়নি, কেবলমাত্র খুব গুরুত্বপূর্ণ জায়গা বাদ। কারণ এত ভয়ঙ্কর খরচ করা অসম্ভব ব্যাপার, আর তার উপর স্টকও ফুরিয়ে যাবে খুব তাড়াতাড়ি। ফলে এর কাউন্টার এখন আমিরাত অল্টারনেটিভ চাইছে ভারতে। কারণ যদি ওরা আমেরিকার থার বা পেট্রিয়টের জায়গায় ভারতীয় আকাশ মিসাইল ব্যবহার করত, তাহলে কিন্তু সেম ইরানের অ্যাটাক থামাতে মাত্র 250 কোটি টাকা খরচ হতো। এখন আপনারাই ভাবুন, কোথায় 3000 কোটি টাকা বা 10,000 কোটি টাকা, আর কোথায় 250 কোটি টাকা। তো স্বাভাবিকভাবে এখানে ভারতীয় সিস্টেম মারাত্মক ফায়দা দেবে ইকোনমিক্যালি। কিন্তু প্রশ্নটা এখানে শুধুমাত্র ইকোনমির নয়, গুরুত্বপূর্ণ হলো এই সিস্টেম অ্যাটাক থামাতে কতটা ইফেক্টিভ হবে। তো এক্ষেত্রেও যদি ইরানের যুদ্ধ আর ভারতের অপারেশন সিঁদুরকে একটু কম্পেয়ার করি, তাহলেই জবাব স্পষ্ট। পাকিস্তানও কিন্তু অপারেশন সিঁদুরে ভারতের ওপর একসাথে কয়েকশো ড্রোন ফায়ার করেছিল, যার মধ্যে চাইনিজ ড্রোন, জার্মান ড্রোন, টার্কিশ ড্রোন, সমস্ত ধরনের ড্রোন ছিল। এবং এগুলিকে সাপোর্ট দেওয়ার জন্য ব্যালিস্টিক মিসাইল এবং তার সাথে পাকিস্তান ফাইটার জেটও ব্যবহার করেছে। অর্থাৎ ইরানের চেয়ে বেশি খতরনাক ছিল পাকিস্তানের অ্যাটাক। কিন্তু খেয়াল করেন, এত বড় অ্যাটাক সত্ত্বেও একটা সিঙ্গেল ড্রোন বা মিসাইল ভারতের মাটি ছুঁতে পারেনি, যার একমাত্র কারণ ছিল আমাদের ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম, যাতে প্রতিটা সিস্টেম, ইভেন ছোটো ছোটো যে লেজার হাতিয়ার বা অ্যান্টি এয়ারক্রাফট গান সিস্টেম, সকলেই কিন্তু একসাথে মিলে কাজ করেছে এবং টার্গেট অনুযায়ী মিসাইল সিস্টেম ব্যবহার হয়েছে। এতে আমাদের খরচ কম হয়, আবার ইম্প্যাক্ট বেশি ছিল। উল্টো দিকে এর তুলনায় ইরানের হামলার বিরুদ্ধে আমেরিকার আরব দেশগুলো এক্স্যাক্টলি কী অবস্থা হয়েছে সেটা তো গোটা বিশ্ব দেখেছে, নতুন করে ওটা বলার কোনো প্রয়োজন নেই। ফলে স্বাভাবিকভাবেই ইকোনমিক পয়েন্ট অফ ভিউ আর লড়াইয়ের ইম্প্যাক্ট দু ক্ষেত্রেই ভারতীয় সিস্টেম অনেকটা এগিয়ে। আর শুধু তাই নয়, আমাদের কাছে খরচ আরও কমাতে মাল্টিপাল ছোটো ছোটো সিস্টেম আছে, যেমন লেজার হাতিয়ার, অ্যান্টি এয়ারক্রাফট গান সিস্টেম এবং সবচেয়ে বেস্ট ইলেকট্রনিক ওয়ারফেয়ার, সবটাই কিন্তু আকাশ তীরের সাথে জুড়ে ছিল। তো এটা যদি আমিরাত পেয়ে যায়, সেক্ষেত্রে ইরানের যে ড্রোন অ্যাটাক তাকে 90% পর্যন্ত ঠেকানো সম্ভব। যাই হোক, এটা তো গেল ডিফেন্স, কিন্তু শুধুমাত্র ডিফেন্স করে আপনি জিততে পারবেন না, তো পাল্টা অ্যাটাকও তো করতে হবে। আর এর জন্য আমিরাত এখন ব্রহ্মোস মিসাইলও কিনতে চাইছে। তো বন্ধুরা, এটাকে নিয়ে নতুন করে কিচ্ছু বলার নেই, এর জন্য তো অলরেডি লাইন লেগে গেছে। খোদ রাশিয়া পর্যন্ত ভারত থেকে এই মিসাইল আমদানি করতে এখন পাগল হয়ে গেছে। তবে হ্যাঁ, এর জন্য আমাদের পাকিস্তানকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ ওরাই অ্যাকচুয়ালি ভারতীয় হাতিয়ারের ব্র্যান্ড অ্যাম্বাসেডার। ফলে সব মিলিয়ে ভারত এখানে সুযোগের সদ্ব্যবহার করেছে, কারণ লড়াই এখন লম্বা চলবে। তো ভবিষ্যতের জন্য এই সমস্ত দেশ আমেরিকার ওপর নির্ভর করতে পারবেন। ফলে এর একমাত্র অল্টারনেটিভ এখানে ভারত রয়েছে। আর খেয়াল করেন, ধীরে ধীরে রাশিয়া আমেরিকার যে হাতিয়ার কাস্টমার, তা সে আর্মেনিয়া থেকে শুরু করে ফিলিপিন্স হোক বা ভিয়েতনাম থেকে শুরু করে আরব দেশ, সকলেই কিন্তু ভারতের দিকে শিফট করছে। আর এর কারণ কি? একটাই, যে ভারত ধোকা দেয় না, আর আমাদের টেকনোলজি অ্যাকচুয়ালি কম দামি হলেও বেটার পারফরমেন্স দেয়। তো আমিরাতকে নিয়ে খবর হলো ওরা মোটামুটি কয়েক বিলিয়ন ডলারের ডিল করবে, এবং এখন ব্রহ্মোস আর আকাশ তীর তো ফাইনাল, কিন্তু চুক্তিটা কোন পর্যায়ে আছে তা কেউ জানে না। আর আমি অবাকও হব না
যদি আর্মেনিয়ার মতনই এখানেও কোনো অফিসিয়াল বয়ান না দিয়ে চুপচাপ দুই দেশের মধ্যে ডিল হয়ে যায় এবং এই সমস্ত ডেলিভারি হয়ে যাওয়ার পর ভারত হয়তো এটা স্বীকার করবে। কিন্তু প্রশ্ন হলো, এতে ইরানের কি পাল্টা জবাব আসবে? ফারাক পড়ে না। ইরানের এখন ভারতকে প্রয়োজন। তো ওরা এমনিতেও আমাদের বিরুদ্ধে কিছুই করতে পারবে না। কী করবে? ওরা ভারতের ওপর অ্যাটাক করবে? ডেফিনেটলি না। আর সবচেয়ে বড় কথা, ইসরায়েল ইরান লড়াই ততক্ষণ থামবে না যতক্ষণ না পুরো ইরানের রিজিম খতম হচ্ছে। তো আগামী দিনে ইরানের এই ইসলামিক রিজিমও থাকবে না। তাই আমাদের ওদের সাথে খুব বেশি দিনের সম্পর্ক নেই। উপরন্তু ভারত এখানে যেটা করলো সেটা কিন্তু একটা মেসেজ হয়ে থাকবে ইরানের জন্য, যে আমাদের জাহাজে ভবিষ্যতে অ্যাটাক করলে তার পরিণতি কী হতে পারে।